জ্ঞানের কি কোনো শেষ আছে, নাকি মানুষের তৃষ্ণার কোনো সীমানা নেই? জার্মানির উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের এক নির্জন লাইব্রেরিতে বসে আজ এই প্রশ্নই নিজেকে করছেন ডক্টর জন ফস্টাস। তিনি কোনো সাধারণ মানুষ নন। দর্শন, চিকিৎসাশাস্ত্র, আইন এবং ধর্মতত্ত্বে তার পাণ্ডিত্য আকাশ ছোঁয়া। কিন্তু এই অর্জিত জ্ঞান আজ তাকে বিষিয়ে তুলছে। তিনি দেখছেন, ডাক্তার হয়ে তিনি মানুষকে রোগমুক্ত করতে পারেন, কিন্তু অমরত্ব দিতে পারেন না। দার্শনিক হয়ে তিনি জগৎ ব্যাখ্যা করতে পারেন, কিন্তু জগৎকে নিজের আঙুলের ইশারায় নাচাতে পারেন না। ফস্টাসের মনে দানা বাঁধছে এক ভয়ঙ্কর ইচ্ছা। তিনি চান অসীম ক্ষমতা, এমন এক শক্তি যা দিয়ে তিনি পাহাড় সরাতে পারবেন, মহাসাগরের স্রোত ঘুরিয়ে দেবেন। আর এই অদম্য বাসনাই আজ তাকে টেনে নিয়ে গেল এক নিষিদ্ধ পথে, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর অন্ধকার জগতে। তার হিতাকাঙ্ক্ষীরা তাকে বারবার সাবধান করেছিল, কিন্তু ফস্টাস তখন ক্ষমতার নেশায় অন্ধ। তিনি চাইলেন নরকের অধিপতি লুসিফারের সাথে সরাসরি যোগাযোগ করতে। এক অমাবস্যার রাতে শহরের বাইরে এক নির্জন প্রান্তরে বসে ফস্টাস বৃত্ত আঁকলেন, বাতাসে মন্ত্র উচ্চারণ করলেন। হঠাৎ আকাশ কালো হয়ে এলো, চারপাশ কেঁপে উঠল পৈশাচিক গর্জনে। আবির্ভূত হলো নরকের দূত মেফিস্টোফেলিস। ফস্টাস তাকে দেখে ভয় পেলেন না, বরং দম্ভের সাথে এক অদ্ভুত প্রস্তাব দিলেন। তিনি বললেন, আমি আমার অমর আত্মা লুসিফারকে দিয়ে দেব, কিন্তু বিনিময়ে আমাকে দিতে হবে 24 বছর। এই 24 বছর মেফিস্টোফেলিস হবে আমার ভৃত্য। আমি যা চাইব তাই সে এনে দেবে। আমি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর জাদুকর হতে চাই। মেফিস্টোফেলিস ফিরে গিয়ে লুসিফারের অনুমতি নিয়ে এলো। শর্ত একটাই, চুক্তিটি করতে হবে ফস্টাসের নিজের রক্ত দিয়ে। ফস্টাস যখন নিজের হাত কাটলেন, এক অলৌকিক কাণ্ড ঘটল। তার রক্ত জমাট বেঁধে যাচ্ছিল, যেন তার শরীরই তাকে এই আত্মঘাতী চুক্তি থেকে আটকাতে চাইছে। কিন্তু ফস্টাস আগুনের তাপে সেই রক্ত গলিয়ে সই করলেন। সই করার সাথে সাথে তার হাতে একটি লেখা ফুটে উঠল, পোমোফিউস, অর্থাৎ ওহে মানুষ পালাও। ফস্টাস সেই সতর্ক বার্তা উপেক্ষা করলেন। তিনি জানতেন না 24 বছরের সুখের বিনিময়ে তিনি অনন্তকালের নরকবাস কিনে নিয়েছেন। শুরু হলো ফস্টাসের জাদুকরী জীবন। মেফিস্টোফেলিসের পিঠে চড়ে তিনি মেঘের উপর দিয়ে উড়ে বেড়ালেন। তিনি রোমে গিয়ে পোপের সাথে অদৃশ্য হয়ে মশকরা করলেন। রাজদরবারে গিয়ে রাজাদের অবাক করে দিলেন। এমনকি তার লালসা মেটাতে তিনি জাদু বলে ফিরিয়ে আনলেন ইতিহাসের শ্রেষ্ঠ সুন্দরী ট্রয়ের হেলেনকে। কিন্তু এই জৌলসের আড়ালে ফস্টাস কি সুখী ছিলেন? না, মাঝে মধ্যেই তার মনে হতো তিনি ভুল করছেন। তার মনের ভেতর দুটি সত্তা লড়াই করত, একটি ভালো দেবদূত যে তাকে বলতো সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে ফিরে আসতে, আর অন্যটি কালো দেবদূত যে তাকে নরকের বিভীষিকা দেখিয়ে ভয় পাইয়ে দিত। মেফিস্টোফেলিস তাকে আধ্যাত্মিক কোনো প্রশ্নের উত্তর দিত না, বরং বারবার তাকে পার্থিব সুখে ডুবিয়ে রাখত, যাতে ফস্টাস তওবা করার সময় না পান। সময় বালির মতো হাত থেকে ফসকে যাচ্ছিল। 24টি বছর, যা একসময় অনন্ত মনে হয়েছিল, তা এখন শেষ হয়ে আসছে। 24 বছরের শেষ রাত। ঘড়িতে তখন 11টা। ফস্টাস তার ঘরে একা। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। বিদ্যুতের চমক যেন নরকের আগুনের ঝলকানি। ফস্টাস এখন বুঝতে পারছেন তিনি কি হারিয়েছেন। তিনি চিৎকার করে বলতে চাইলেন, হে ঈশ্বর, আমাকে ক্ষমা করো। কিন্তু তার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। তিনি দেখলেন তার চোখের সামনে সময়ের চাকা ঘুরছে। তিনি চাইলেন সূর্য যেন আর না ওঠে, সময় যেন স্তব্ধ হয়ে যায়। তিনি প্রার্থনা করলেন, হে পাহাড়, তোমরা আমার উপর ভেঙে পড়ো, আমাকে লুকিয়ে ফেলো ঈশ্বরের ক্রোধ থেকে। কিন্তু কেউ তাকে বাঁচাতে এলো না।
ঘড়িতে 12টার ঘন্টা বাজল। ঢং ঢং। ঘরের দেওয়াল চিরে আগুনের লেলিহান শিখা বেরিয়ে এলো। পৈশাচিক হাসিতে ঘর ভরে উঠল। ফস্টাস আর্তনাদ করে উঠল, উফ মেফিস্টোফিলিস, তুমি আমার আত্মা নিয়ে গেলে। পরদিন সকালে তার ছাত্ররা এসে দেখল ঘর তছনছ হয়ে আছে। ফস্টাসের নিথর দেহটি ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে মেঝেতে। তার দম্ভ, তার জ্ঞান, তার জাদু কিছুই তাকে রক্ষা করতে পারেনি। মানুষের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা যখন স্রষ্টার সীমা লঙ্ঘন করে, তখন তার পরিণতি এমনই ভয়াবহ হয়। এই ছিল ডক্টর ফস্টাসের কাহিনী, এক জ্ঞান পিপাসু মানুষের পতন এবং চিরন্তন এক সতর্ক বার্তা।